রেডিও মিলনের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী জীবন্ত মৃতদেহ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন 90.4 FM। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী জীবন্ত মৃতদেহ। সুরমা কখনো সমুদ্র দেখেনি। এবার পুজোর সময় সুরেশের কাছে ধর্ণা দিয়ে পড়ল সে। ও দাদা, আমাকে সমুদ্র দেখাও। এ যাত্রায় আর হলো না রে। কেন? পুজোর ছুটি পেলেও কলকাতায় কাজ আছে। আমি বড়জোর সপ্তাহখানেক বাইরে থাকতে পারি, কিন্তু সমুদ্র দেখতে গেলে তো পুরী যেতে হবে। আর সপ্তাহখানেকের জন্য পুরী গিয়ে কি হবে বল, মজুরিতে পোষাবে না। সুরেশের বন্ধু দীপক সেখানেই বসেছিল। সে বলল, সমুদ্র দেখার জন্য উড়িষ্যা ছুটতে হবে কেন? কারণ বাঙালির কাছে সেটাই শর্টকাট। দেখো সুরেশ, আমরা প্রায় ভুলে যাই সমুদ্রের স্পর্শ থেকে বাংলাদেশও কিন্তু বঞ্চিত নয়। হ্যাঁ দীপক, তা আমিও জানি, কিন্তু কাছাকাছির মধ্যে পুরীর মতো অন্য কোথাও যাত্রীদের থাকার ব্যবস্থা নেই। সুরমা, আমি বলছি পুরীর চেয়ে ঢের কাছে তুমি সমুদ্রকে পেতে পারো। কোথায় দীপুদা? কাঁথিতে। আমাদের দেশ কাঁথির কাছেই। সেখান থেকে সমুদ্র দেখা যায়? নিশ্চয়ই, নইলে আর বলছি কেন। আমরা এখন কলকাতার বাসিন্দা হয়েছি বটে, কিন্তু দেশের বাড়িখানা তো এখনো আছে। সেখানে পুরনো চাকর সনাতনের জিম্মায় থাকে। সুরেশ, দিন ৫-৬ ভেতরে যদি সুরমাকে নিয়ে সমুদ্র দেখে আবার কলকাতায় ফিরতে চাও, তবে আজই বাদো মোট, কেন টিকিট, চলো আমার দেশ। তোমাদের রাজভোগ দিতে পারবো না বটে, তবে অনাহারেও থাকতে হবে না। কি বলো, রাজি? রাজি। তাহলে ষষ্ঠীর দিনই আমরা যাত্রা করব। হ্যাঁ, দশমীর পরেই আমাকে কলকাতায় ফিরতে হবে, জরুরি কাজ আছে। হয়তো অদৃষ্টেরই কারচুপি। নারাজ হওয়ার মতো বুদ্ধি খুঁজে না পেয়ে সুরেশ রাজি হয়ে গেল। কিন্তু দশমীর পরেই সুরেশ ফিরতে পারল না কলকাতায়। দেবতা বাদ সাধলেন। সুরমার ভাগ্যে সমুদ্র দর্শন হলো, ভালো করেই হলো। সেই অনন্ত নীল সৌন্দর্যের দিকে সে প্রথমটা অবাক বিস্ময়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বাচ্চা মেয়ের মতো সকৌতুকে হাসতে হাসতে নাচতে নাচতে সমুদ্র সৈকতের ওপর ছুটোছুটি করে বেড়াতে লাগলো। কলকাতার এত কাছে সমুদ্র, অথচ আমরা জেনেও জানি না। সমুদ্র দেখার কথা উঠলেই পুরীর কথা মনে হয়। এটা অভ্যেসের দোষ ভায়া। বাংলাদেশের কত জায়গা থেকেই সমুদ্রে নাগাল পাওয়া যায়। দক্ষিণ বাংলার বাসিন্দাদের তো সমুদ্রের ছেলে বললেও ভুল হয় না। যুগে যুগে বাঙালি বাংলার সমুদ্র পথ দিয়ে যাত্রা করেছে পৃথিবীর দিক বিদিকে। আমার মনে হচ্ছে দাদা, সমুদ্র দর্শন করাটাও কিন্তু একটা মস্ত বড় অ্যাডভেঞ্চার। ও দীপুদা, একখানা নৌকা ভাড়া করো না। কেন? একবার সমুদ্রের বুকে ভাসতে ইচ্ছে করছে। না না, অতটা বাড়াবাড়ি ভালো নয়। সমুদ্র কি পুকুর না খাল? ঢেউয়ের ধাক্কায় দৈবগতিকে নৌকো যদি ডুবে যায়, তাহলে শখের অ্যাডভেঞ্চারের মজাটা ভালো করে টের পাবি। যত সব ছেঁদো কথা। অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চারের মজাটা হাড়ে হাড়ে টের পেতে সুরমাকে বেশি দিন অপেক্ষা করতে হলো না। আকাশ ছেয়ে গেল কালো মেঘে। মেঘের পর মেঘ, মেঘের ভেতরে মেঘ। দেখতে দেখতে আরম্ভ হলো বারিপাত। ক্রমে বৃষ্টি জোরালো হতে লাগলো। দিন গেল, রাত এলো, রাত গেল, দিন এলো, আবার দিনের পর এলো রাত। তবু প্রবল বৃষ্টি ঝরছে অবিশ্রান্ত। শোঁ শোঁ শব্দে ঝাঁপিয়ে পড়ছে জলের স্থলে। আর তার সঙ্গী রূপে জাগ্রত হল ঝোড়ো হাওয়া। এমন বিস্ময়কর বৃষ্টি সুরমা আগে কখনো দেখেনি। বাড়ি থেকে এক পা বেরোবার জো নেই। জানালা দিয়ে বাইরে তাকালে কেবলই বৃষ্টির ধারা দেখা যায়। জানালা দিয়ে দেখা যায় দূরে অস্পষ্ট সমুদ্র এবং দিকে দিকে ঝাপসা বন জঙ্গল। আর থেকে থেকে শোনা যায় পাগলা ঝড়ের হুঙ্কার। তারপর আচমকা এক ভয়ঙ্কর কোলাহল। তার মধ্যে যেন জল স্থল সব ডুবে গেল। দীপক, সুরেশ এবং সুরমা স্তম্ভিত নেত্রে দেখল সমুদ্র ক্রুদ্ধ হুঙ্কার দিয়ে আকাশমুখ হয়ে লক্ষ লক্ষ সফেন ও তরঙ্গ জাদু বিস্তার করে লাফিয়ে উঠেছে। পৃথিবীর বুকের ওপর
মহা শব্দে আছড়ে পড়ে সেই বিপুল জলরাশি ধেয়ে এলো উগ্র বেগে। তারপর দিকে দিকে উঠল অগণ্য জন্তু জানোয়ার, মানুষের আর্তনাদ। হুড়মুড় করে ভেঙে পড়ছে শত শত ঘরবাড়ি, বনস্পতি, যেন পৃথিবীর অন্তিম কাল উপস্থিত। এ সেই চিরস্মরণীয় বন্যার আরম্ভ, যার কাহিনী শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল সারা ভারতবর্ষ। মনে হচ্ছে এ যেন প্রলয় পয়োধি জল। এখন আর কাব্য নয় সুরমা, এ হচ্ছে সাক্ষাৎ মৃত্যু স্রোত। তোমাদের সমুদ্রের বন্যার অভিজ্ঞতা নেই, ভীষণ ভয়াবহ। বন্যা যখন বিদায় নিল তখন চারিদিকে এমন হৃদয় বিদারক দৃশ্য দেখা গেল যা বর্ণনা করতে গেলে ভাষাও হারিয়ে যায়। কয়েকদিন ব্যাপী ঝড় বৃষ্টি বন্যার পর সূর্যদেব মেঘ সরিয়ে দেখলেন এই অঞ্চলের বাইরে অধিকাংশ ঘরবাড়ি একেবারে বিলুপ্ত কিংবা জলময় হয়ে আছে, এবং অনেক জায়গায় গ্রামাঞ্চল ডুবিয়ে থই থই করছে অগাধ জলরাশি। তার ওপরে দলে দলে ভাসছে জীবজন্তু, মানুষের মৃতদেহ। যেদিকেই তাকাও একই দৃশ্য। দীপকদের এবং অন্যান্য কারো কারো বাড়ি উচ্চভূমির ওপরে ছিল, তাই তারা কোনো ক্রমে আত্মরক্ষা করতে পেরেছে। কিন্তু দীপকদের বাড়িও একেবারে অক্ষত ছিল না। তার পেছন দিকের যে পুরনো অংশটা ছিল তা অদৃশ্য হয়েছে। উঁচু জমির ওপর থাকলেও বাড়ির একতলায় জল ঢুকেছে। সকলেই তাই দোতলায়, কারও একতলায় নামার কোনো উপায় নেই। দীপক, আমাদের যখন এখানে আসার জন্য নিমন্ত্রণ করেছিলে তখন কি বলেছিলে মনে আছে? তোমাদের অনাহারে থাকতে হবে না। কিন্তু এখন কি বলতে চাও? আমি সাঁতার জানি না, সুরমাও তাই। বাড়ির নিচে চারিদিকে সমুদ্রের জল বয়ে যাচ্ছে সশব্দে। এই জলরাশি ভেদ করে যে কবে আবার ডাঙার দেখা পাবো ভগবান জানেন। ততদিন আমরা জঠরের জ্বালা নিবারণ করব কেমন করে? ভয় নেই ভায়া, অন্তত 3-4 দিন আমাদের অনাহারের ভয় নেই। কিছু চাল ডাল আর শাকসবজি আমি রক্ষা করতে পেরেছি। কিন্তু 3-4 দিন পরে? খুব সম্ভবত জল তখন সরে যাবে। ভগবান আমাদের সহায়। এই যে কত শত মানুষ বানের তোড়ে ভেসে গেল, ভগবান কি তাদের সাহায্য করেছিলেন? ভগবান আমাদের সহায়। ওসব বাঁধাগত ছেড়ে দাও, বুঝলে? বাধাগত নয় সুরেশ, ভগবানের উপর বিশ্বাস হারিও না। যারা বানের জলে ভেসে গেল নিশ্চয়ই তাদের কাল পূর্ণ হয়েছিল। ভগবান তাই তাদের সাহায্য করেননি। কিন্তু এত বড় দৈব দুর্বিপাকেও আমরা এখনো যখন বেঁচে আছি তখন আমাদের কাল পূর্ণ হতে দেরি আছে। বেশ, দেখা যাক। খাবার গেল ফুরিয়ে, কিন্তু বিপদের ওপর বিপদ। জলাভাব। জল যা আছে তা আজকের পক্ষেও বাড়ন্ত। মানুষ অনাহারে থাকতে পারে কিছুদিন, কিন্তু জলাভাব সহ্য করা অসম্ভব। অথচ চারিদিকে কত জল। মাটির ওপরে এত জল কেউ কখনো দেখেনি এখানে, কিন্তু গলা দিয়ে তা নামবে না। দীপক জানালার ফাঁকে মুখ বাড়িয়ে বাইরেটা একবার দেখে নিয়ে বলল, সুরেশ, কোনো দিকে একটা জ্যান্ত মানুষের সাড়াও পাচ্ছি না। আমার বাড়ির চারপাশ থেকে জল এখন সরে গিয়েছে বটে, কিন্তু খুব সম্ভবত গ্রাম এখন জনহীন। যারা বন্যাকে ফাঁকি দিতে পেরেছে তারা পালিয়ে গিয়েছে প্রাণ নিয়ে। এমন অবস্থা এখানে হাটবাজারও আর বসবে না। রেলপথও হয়তো এখনো জলের তলায়। সুতরাং ট্রেনও চলবে না। কলকাতায় যখন যাবার উপায় নেই তখন আমাদের কি করা উচিত বলো দেখি? তোমার দেশ, তুমি বলো। নন্দীগ্রামে আমার মামা বাড়ি। এখান থেকে মামার বাড়ি 15 মাইলের কম হবে না। যদিও চারিদিকের অবস্থা দেখে মনে হচ্ছে জলমগ্ন পথ পেরিয়ে সেখানে যেতে হলে আমাদের হয়তো 25-30 মাইল পথ পার হতে হবে। সেখানে যাবার চেষ্টা করবে নাকি? নন্দীগ্রামের অবস্থাও যদি এখানকার মতো হয়ে থাকে? হয়তো হয়েছে, হয়তো হয়নি। হয়তো সেখানে গেলে পানাহারের অভাব হবে না। প্রাণ বাঁচাবার জন্য একবার চেষ্টা করা কি উচিত নয়? বোধহয় উচিত। এখানে থাকলে খাবার আর জলের অভাবে মারা পড়ব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। উফ, পায়ে হেঁটে 25-30 মাইল? হ্যাঁ তাই। তোর জন্যই তো এই বিপদ। তোর জন্যই তো বাংলাদেশে বসে সমুদ্র দেখতে এলাম। এই বাংলাদেশ হচ্ছে ঈশ্বর বর্জিত দেশ। পুরী গিয়ে কেউ কখনো এমন বিপদে পড়ে না।
সেখানকার সমুদ্র হিংস্র রাক্ষসের মতো নয়, তাই সবাই ওখানে যেতে চায়। রাগ করো না দাদা, কিন্তু তুমি না ঠিক একটা আস্ত বোকার মতন কথা বলছো। তুই অ্যাডভেঞ্চার চেয়েছিলি না, এখন দেখ কত ধানে কত চাল। শান্ত হও তোমরা, এখন মাথা গরম করার সময় নয়। সনাতন, নিরেট খাবার তো শেষ, এখন যেটুকু জল আছে একটা ফ্লাস্কে ভরে নাও, তারপর চলো আমরা দুক্কা করে বেরিয়ে পড়ি। বাড়ি থেকে বেরোনোর পর তারা চোখের সামনে যে মর্মান্তিক দৃশ্য দেখল তা ভয়ঙ্কর এবং বীভৎস। জনহীনতার মধ্যে বিরাজ করছে একটা বিরাট সমাধিভূমির শ্বাসরোধকারী নিস্তব্ধতা। সেখানে একক, জোড়া জোড়া বা দলে দলে অগণিত মনুষ্য মূর্তি, কিন্তু তারা সকলেই মৃত। এ যেন এক মৃত জনতার দেশ। কত দেহ জলে ভাসছে, কত দেহ পুঞ্জীভূত এবং আড়ষ্ট হয়ে পড়ে রয়েছে মাটির ওপর। মাঝে মাঝে দেখা যাচ্ছে জলমগ্ন স্থলের ওপরের অংশ। সেসব গ্রামে যারা থাকত তাদের অনেকেই ভেসে গিয়েছে বন্যা স্রোতে, বাকি সবাই প্রাণ নিয়ে পালিয়েছে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। থেকে থেকে সুদূর বা অল্প দূর থেকে ভেসে আসছে হরিবোলের শব্দ। আত্মীয়রা যেসব দেহের সন্ধান পেয়েছে তাদের নিয়ে চলেছে শ্মশানের দিকে। সবার আগে দীপক, তারপর সুরেশ, তারপর সুরমা এবং সব শেষে মোটঘাট নিয়ে পথ চলেছে বৃদ্ধ ভৃত্য সনাতন। তাদের মনের ভেতরে কি হচ্ছিল বোঝা যায় না, কিন্তু তাদের মুখের দিকে তাকালে মনে হচ্ছিল তারা যেন চোখ থাকতেও অন্ধের মতো এগিয়ে যাচ্ছে। সত্যিই তাই, ইচ্ছে করেই তারা এদিক ওদিক তাকিয়ে দেখছিল না, কারণ তা দেখলে হয়তো তাদের হৃৎস্পন্দন বন্ধ হয়ে যেত। প্রত্যেকেই কলের পুতুলের মতো এগিয়ে চলেছে, কারো মুখে কোনো কথা নেই। এই মরার মুলুকের মৌন ব্রতের মধ্যে কথা বলতেও যেন ভয় হয়। সারা শরীর শিউরে ওঠে। মনে হয় জীবন্তদের কথা শুনলে বিদেহী আত্মারা আবার ফিরে আসতে চাইবে নিজের শরীরে। পথ ধরে সোজা চলতে পারলে হয়তো তারা সন্ধ্যের আগেই গন্তব্যস্থলে পৌঁছত, কিন্তু পথঘাটের অধিকাংশই এখনো জলমগ্ন। যেখানে জল নেই সেখান দিয়ে অনেক ঘুরে তবে তারা এগোতে পারছে। অবশেষে সন্ধ্যা হল, চাঁদ উঠল, শুক্লপক্ষের উজ্জ্বল চাঁদ। কিন্তু মানুষ যে চোখে দেখে চাঁদকে ঠিক সেই রকমই মনে হয়। তারা ভাবল চাঁদের মুখও যেন মরার মতোই হলদে। তবু মন্দের ভালো, জ্যোৎস্নার আলোতে তফাতের সব দৃশ্য আর স্পষ্ট করে দেখা যাচ্ছে না। অন্তত খানিকটা হলেও ভয়াবহতা কমেছে। দাদা জল। এই তো একটু আগে জল খেলি। কি করব দাদা, আজ যে আমার গলাটা খালি শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে গেলেও কি করব বোন, ফ্লাস্কে যে আর এক ফোঁটাও জল নেই। পচা মরা দুর্গন্ধ ক্রমে ক্রমে বেড়েই উঠেছে। এখন কেমন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। দীপক, পথের আর কত বাকি? আমাদের এখনো 7-8 মাইল যেতে হবে। ওফ, আরো 7-8 মাইল। আবার সবাই নীরব, কিন্তু রাত্রিটা নীরব নয়। এক টানা শোনা যেতে লাগলো শ্রীগাল কুকুরের চিৎকার। মরার অধিকার নিয়ে তারা ঝগড়া করছে পরস্পরের সঙ্গে। খানিক পরে সুরমা আর পারল না, অবশ হয়ে বসে পড়ল। ও দাদা গো! দীপক আর সুরেশ ছুটে এসে তাকে ধরে তুলে দাঁড় করালো। দেখল সুরমা একটা নারীর মৃতদেহের ওপরে বসে পড়েছিল। এখানে দাঁড়িয়ে কাঁদলে কি হবে বোন? চল চল, যত তাড়াতাড়ি পারি এই নরকের বাইরে পালাই। দাদা, দাদার তেষ্টায় আমার ছাতি ফেটে যাচ্ছে, আর আমি হাঁটতে পারবো না দাদা। তাহলে তোকে কি আমাদের কোলে করে নিয়ে যেতে হবে? কি যে বলো না দাদা। তবে এগিয়ে চল। চলো। রাত বাড়ার সাথে সাথে চাঁদের আলো জলজলে হলো।
ওদিকে তেপান্তরের মাঠটাকে দেখা যাচ্ছে অপার সমুদ্রের মতো। চন্দ্রকিরণে তার বুক জুড়ে যেন লক্ষ লক্ষ হীরা খেলা করছে। এদিকে খানিকটা খোলা জমি, আর এখানে ওখানে অস্বাভাবিক ভঙ্গিতে নিশ্চেষ্টভাবে পড়ে রয়েছে কতকগুলো দেহ। কেউ পুরুষ, কেউ নারী, কেউ শিশু। 3-4 দিন আগেও তারা এই সুজলা সুফলা ধরনের গর্বিত প্রাণী ছিল। স্বপ্নেও কল্পনা করতে পারেনি নিজেদের এমন ভয়ানক পরিণাম। পাশের বনের ভেতর ঘন ঘন উঠছে হরিধ্বনি। সব যাত্রীরা যাচ্ছে শ্মশানের দিকে। বাবু, কি রে সনাতন? মরা জ্যান্ত হয়ে উঠছে। মরা জ্যান্ত হয়েছে? ওই দেখুন, ওই দেখুন। সনাতন ওই খোলা জমির দিকে অঙ্গুলি নির্দেশ করল। ফিরে দেখে সকলেরই বুক শিউরে উঠল। জমির ওপর যে মৃতদেহগুলি ছিল তাদের একটা শুয়ে শুয়েই অগ্রসর হচ্ছে। সুরমা ভয়ে চোখ বুজে ফেলল। পালিয়ে আসুন বাবু, পালিয়ে আসুন, মরাটাকে দানই পেয়েছে। খুব তীক্ষ্ণ চোখে চলন্ত মূর্তিটাকে দেখে নিয়ে দীপক বলল, ধ্যাৎ, অসম্ভব। এ কখনো সম্ভব হয়? ওটা কুমির, কুমির। কুমির? হ্যাঁ, এখানে এসেছিল মরার লোভে। আমাদের দেখে জলের দিকে পালিয়ে যাচ্ছে। এমনি করেই আমরা ভূত দেখি। আবার পথ চলা শুরু। জল, জল। সুরো, জল যখন নেই তখন জল জল করে মিছে কেঁদে কেন আমাদের কষ্ট দিচ্ছিস? করছি কি আর সাধে? আমি যে আর পাচ্ছি না দাদা। ভয় নেই সুরমা, পথের আর মাইল 3 বাকি। ওমা, সে যে অনেক দূর। কেউ আর কিচ্ছু বলল না। কিছু দূরে দেখা গেল 2টো লণ্ঠনের আলো। কিছু মানুষকেও দেখা যাচ্ছে অস্পষ্টভাবে। ওখানে একটা শ্মশান আছে। আচ্ছা, একটা কথা ভেবে দেখেছো? যারা শ্মশানে এসেছে তারা এখানকার পানীয় জলের অভাবের কথা নিশ্চয়ই জানে। ওরা কি সঙ্গে করে পানীয় জল আনেনি? আনা তো উচিত। দেখ, সুরমার অবস্থা শোচনীয়। একবার ওদের কাছে জলের খোঁজে যাব নাকি? চল। সকলে শ্মশানের দিকে অগ্রসর হলো। যখন তারা শ্মশানে এসে উপস্থিত হলো তখন কয়েকজন লোক চিতার আগুন জ্বালাবার চেষ্টায় নিযুক্ত। তারা তফাতে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। চিতা জ্বলল। আগুনের রক্তশিখা ক্রমেই উঠতে লাগলো ওপরের দিকে। হঠাৎ এক অলৌকিক কাণ্ড। প্রথমেই শোনা গেল যন্ত্রণা বিকৃত নারী কণ্ঠের এক তীব্র আর্তনাদ। তারপরেই দেখা গেল চিতার ওপরকার কাঠগুলো ঠেলে ফেলে দিয়ে চিতার ওপর বিদ্যুৎ বেগে দাঁড়িয়ে উঠল এক শীর্ণ বিদীর্ণ জীবন্ত নারী মূর্তি। তার পরনের কাপড়ে এলানো চুলে অগ্নিশিখারা ক্রুদ্ধ সর্প শিশুর মতো দংশন করে চলেছে। আকাশ বাতাস কাঁপিয়ে সে তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠল। মূর্তি চিতার উপর থেকে লাফিয়ে পড়ল। যারা দাহ করতে এসেছিল তারা ছত্রভঙ্গ হয়ে প্রাণপণে রুদ্ধশ্বাসে দৌড়ে পালালো। সেই ভয়ঙ্কর অগ্নিময়ী মূর্তির চোখ দুটো থেকে যেন আগুন ঠিকরে পড়ছে। সে 2 হাত বিস্তার করে সবেগে দৌড়ে আসছে। দীপক, সুরেশ, সুরমা, সনাতন কিভাবে যে দ্রুতপদে সেখান থেকে প্রাণ নিয়ে পালালো তা অকল্পনীয়। অনেক দূরে ছুটে এসে তারা থামল। খানিকক্ষণ হাঁপ ছাড়ার পর দীপক বলল, কি কাপুরুষ আমরা! কার ভয় পালিয়ে এলাম? জ্যান্ত মানুষকেও মারা গেছে ভেবে ভুল করে শ্মশানে নিয়ে আসার কথা তো আমরা আগেও শুনেছি। এও নিশ্চয়ই সেই ব্যাপার। আমারও এখন সেই সন্দেহ হচ্ছে। চল, শ্মশানে গিয়ে আরেকবার দেখে আসি। ওরে বাবা, আর আমি পারবো না। তোকে কি যেতে বলেছে? তুই সনাতনের কাছে বসে থাক। কিছুক্ষণ পর তারা বিফল হয়ে ফিরে এলো। সেই অদ্ভুত মূর্তি একেবারেই অদৃশ্য। সনাতন মাথা নেড়ে মত জাহির করল, যে মূর্তি এই দুনিয়ার নয় তাকে কি আর এই দুনিয়ায় খুঁজে পাওয়া যায়? এতক্ষণ আপনি শুনছিলেন
হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী জীবন্ত মৃতদেহ, অনলি অন রেডিও মেলন 90.4 FM। সুরেশের চরিত্রে অপূর্ব, সুরমার ভূমিকায় শ্রোতা, দীপকের চরিত্রে রথিন, গল্প পাঠে এবং সনাতনের ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মেলন 90.4 FM।